এই লেসনে আমি কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ আপনি যেহেতু রেগুলার কন্টেন্ট তৈরি করবেন, আর্টিকেল লিখবেন, সেজন্য এটি কিভাবে এসইও ফ্রেন্ডলি হয় এবং এটি যেন সার্চ ইঞ্জিনের টপে আপনি নিয়ে আসতে পারেন, এজন্য আপনাকে পুরো কন্টেন্ট কিভাবে এসইও উপযোগী করে সাজানো যায় বা অপটিমাইজ করা যায়, এই বিষয়টি সম্পর্কে আপনার জানা প্রয়োজন রয়েছে। এবং এরপরে আমি প্র্যাকটিক্যালি একটি কন্টেন্ট অপটিমাইজেশন পোস্ট কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো কন্টেন্ট অপটিমাইজেশনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত ডিসকাস এখন করব। তো প্রথমেই দেখুন যে আমরা আমাদের যে কন্টেন্ট বা আর্টিকেল লিখবো সেখানে আমরা প্রথমেই তো কিওয়ার্ড বাছাই করব। তো কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে যেমন ধরুন এই সাইটটি তার একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখেছে, ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ। তো এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তাহলে এই কিওয়ার্ডগুলো, যেই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন বা যেই কিওয়ার্ডকে আপনি টার্গেট করেছেন, সেগুলো আপনি কিভাবে আপনার কন্টেন্টের মধ্যে অপটিমাইজ করবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তা আসুন, প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইটেল কন্টেইন দ্য কিওয়ার্ড, অর্থাৎ আমি যে টাইটেলটি করব সেই টাইটেলটি যেন সেই টাইটেলে যেন কিওয়ার্ডটি থাকে। যেমন এই সাইটে এটি করেছে, তার কিওয়ার্ড অবশ্যই টাইটেলেই রয়েছে। সেরকমভাবে যেই পোস্টটি আমি দিব সেটি যেন টাইটেলে থাকে এবং টাইটেল স্টার্ট দ্য কিওয়ার্ড, এবং সেটি যেন শুরু হয় কিওয়ার্ড দিয়ে। এই টাইটেলটি লক্ষ্য করুন, ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ। এখানে তার মোটামুটি শুরু হয়েছে এটি তার কিওয়ার্ড দিয়ে। থার্ড থিং হচ্ছে পারমালিঙ্ক কন্টেইনস দ্য উইথ কিওয়ার্ড। এটি আমি পূর্বে আলোচনা করেছি। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সাইট ডিজাইন করেন তারা একবার এটি সেট করে দিলে অটোমেটিকলি তার প্রতিটি পোস্টে তার কিওয়ার্ডটি ইউআরএল হিসেবে থাকবে। এবং ফোর্থ হচ্ছে মেটা ডিসক্রিপশন উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমি যে মেটা ডিসক্রিপশন করব সেখানে যেন আমার কিওয়ার্ডগুলো আসে। এটি পূর্বে আলোচনা করা হয়েছে। মেটা ডিসক্রিপশন স্টার্ট উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমার মেটা ডিসক্রিপশনে আমি চেষ্টা করব যেন আমার কিওয়ার্ড, যে টার্গেটেড কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যেন শুরু হয় কিওয়ার্ড দিয়ে। 6 হচ্ছে ইমেজ কন্টেইন দ্য কিওয়ার্ড অ্যাজ অল্টারনেট টেক্সট, অর্থাৎ আমরা আমাদের সাইটে যে সমস্ত ইমেজ নিয়ে কাজ করব সেই ইমেজগুলো যেন সেই ইমেজগুলোর যে অল্টারনেট টেক্সট আমি দিব সেটা অবশ্যই কিওয়ার্ড দিব। লাইক এখানে যে পোস্টে দিয়েছে যে ফেসবুক মেসেঞ্জার, অতএব নিশ্চয়ই এই পোস্টটিতে যে ইমেজ সে ব্যবহার করেছে তার অল্টারনেট টেক্সট হিসেবে সেই ফেসবুক মেসেঞ্জারই দিয়েছে। অতএব আপনি যে ইমেজ নিয়ে কাজ করবেন, যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনার ইমেজের মধ্যে সেই কিওয়ার্ড অল্টারনেট টেক্সট হিসেবে সেটি দিবেন। অ্যান্ড 7, কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ডের ঘনত্ব। এটিও খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, কাজ আপনি যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করছেন সেটি আপনার আর্টিকেলের ভিতরে বা কন্টেন্টের মধ্যে কতটুকু থাকবে সেটি। তো এখানে মূলত এসইও রুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 4.5% ম্যাক্সিমাম, তার বেশি দেওয়া যাবে না, কম দিলেই বেটার। তবে এখানে একটি ব্যাপার মনে রাখতে হবে যে আমি এই কিওয়ার্ড ডেন্সিটি আমার আর্টিকেলের ধরন অনুযায়ী আমি নির্ধারণ করব। অর্থাৎ যদি এরকম হয় যে আমার পুরো আর্টিকেলটি কোনো সাব হেডিং নেই, টোটাল একটা আর্টিকেল, তো সেখানে যেমন ধরুন এই আর্টিকেলটি যদি আমি ধরি, এই আর্টিকেলের মধ্যে এখানে মূলত কোনো সাব হেডিং আমরা রাখিনি, সাব হেডিং নেই, তাহলে এই আর্টিকেলটির মধ্যে আমি কিওয়ার্ড যেন আমার 4.5%-এর উপরে না হয়, তার কম হলেই বেটার। কিন্তু আমি আরও একটা আর্টিকেল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে একটি আর্টিকেল ফার্স্ট ওয়েব ডিজাইনারের। এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে 3D টেক্সট ইফেক্ট এবং 40+ 3D টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল। এর মানে এই কন্টেন্টটি সাজিয়েছে সে 3D টেক্সট ইফেক্ট টিউটোরিয়ালের উপর 40টি টিউটোরিয়াল লিঙ্ক দিয়েছে। সো তার অবশ্যই এখানে কিন্তু সাব হেডিং ইউজ করতে হচ্ছে। এটি একটি সাব হেডিং এবং সেকেন্ড সাব হেডিং। তাহলে এরকম 40টি সাব হেডিংয়ে তাকে এই কথাটি আনতেই হচ্ছে এবং এই কিওয়ার্ডটি আনতেই হচ্ছে। অতএব এটি কিন্তু মূলত সেই রুলের মধ্যে 4.5%-এর মধ্যে পড়ে না এবং এটি সে আনলিমিটেড ইউজ করতে পারবে। সাবহেডিং জাতীয় কোনো আর্টিকেল বা কন্টেন্ট যদি থাকে সেখানে কিওয়ার্ড সে আনলিমিটেড ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে দি কন্টেন্ট কন্টেইনস বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টটি থাকবে, যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব সেটি একটু ফরম্যাটেড করা, যেমনটি এই আর্টিকেলটি করেছে। দেখুন এখানে
প্রথমেই শুরুতেই ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, অর্থাৎ তার ফেসবুক মেসেঞ্জার এই কিওয়ার্ডটিকে সে একটু বোল্ড করেছে এবং এটি আর্টিকেলের শুরুতে করাটাই বেটার। 4-5 বার করা যেতে পারে, পুরো আর্টিকেল জুড়ে নয়। এরপরে দি কন্টেন্ট কন্টেইন দ্য কিওয়ার্ড ইন দ্য পোস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট 100 ওয়ার্ডস, অর্থাৎ আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটি যেন আমার টোটাল আর্টিকেলের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এবং আর্টিকেল শেষ লাস্ট 100 ওয়ার্ডের মধ্যে যেন থাকে। এটি এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এবং এরপরে হচ্ছে কিওয়ার্ড ইন লিঙ্ক উইথ দ্য অ্যাঙ্কর টেক্সট পয়েন্টিং টু এন ইন্টারনাল পেজ, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমি আমার কিওয়ার্ডকে ব্যবহার করব আমার ইন্টারনাল পেজে। এটি নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করছি। কিওয়ার্ড উইথ দ্য অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড ইন H1 ট্যাগ, আমার মেইন কিওয়ার্ডটি যেন H1 ট্যাগে থাকে, যেটি এখানে রয়েছে। ওয়ার্ডপ্রেস দিয়ে যারা সাইট ডিজাইন করেন, ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে যারা কাজ করেন, তাদের অটোমেটিকলি H1 ট্যাগ হিসেবে নিয়ে নেয়। এটি আমাদের নিজেদের কিছু করার প্রয়োজন নেই। কিওয়ার্ড ইন লিঙ্ক উইথ অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পয়েন্ট টু এক্সটার্নাল পেজ, আমি কিওয়ার্ডকে এক্সটার্নাল পেজে কীভাবে এক্সটার্নাল সাইটে কীভাবে লিঙ্ক আপ করব সেটি এই বিষয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। কিওয়ার্ড ইন H2 ট্যাগ, কিওয়ার্ডকে H2 ট্যাগ হিসেবে ইউজ করা, যেটি এই সাইটটি করেছে। তো মোটামুটি এই মেজর এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমি আমার কন্টেন্ট বা আর্টিকেলকে অপটিমাইজ করি, তাহলে আমি অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা পাবো। তবে মূলত যেহেতু ব্লগিং একটি রেগুলার ওয়ার্ক, সো অনেক সময় সবগুলো পয়েন্ট নিয়ে কাজ করা মনেও নাও থাকতে পারে, বা অনেকে হয়তো সবগুলো কাজ নাও করতে পারেন। সেক্ষেত্রে আমি 3টি ফ্যাক্টরকে এখানে ইম্পর্টেন্স দিয়েছি, যে মূলত এই 3টি ফ্যাক্টর, অন্যগুলো পয়েন্টগুলো যদি মিসিং হয়েও যায়, কিন্তু এই 3টি ফ্যাক্টর যেন মিসিং না হয়। তো এই 3টি ফ্যাক্টর নিয়ে কাজ করলে তাহলে মূলত আপনার কন্টেন্টটি ফুললি এসইও অপটিমাইজ হিসেবে আপনি সাকসেস হতে পারবেন আশা করা যায়। যেমন প্রথমটি হচ্ছে কিওয়ার্ড উইথ H2 H3 ট্যাগ, কিওয়ার্ডকে আপনি H2 বা H3 ট্যাগ হিসেবে হাইলাইট করা। তা আসুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বিষয়টি। আমি এই সাইটটি নিয়ে দেখাচ্ছি। এটি একটি ভালো হাই পেজ র্যাঙ্ক সাইট, এবং এই সাইটে এই যে পোস্টটি দিয়েছে দেখুন, সে তার মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তো সে 8-10 লাইন লিখে একটা প্যারা লেখার পরই সে কি করেছে দেখুন, একটি হেডিং দিয়েছে ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার, অর্থাৎ তার মেইন যে কিওয়ার্ডটি রয়েছে সেটি সে H2 ট্যাগে এটি হাইলাইট করেছে। তার এই কিওয়ার্ডটিকে সে H2 ট্যাগ হিসেবে হাইলাইট করেছে, এবং সে এটি করেছে। এটি কিন্তু এসইওর জন্য গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে যে টোটাল পুরো হেডিংটা আমি H2 ট্যাগ হিসেবে দিব না, তাহলে এটি স্প্যাম হিসেবে গণ্য হবে। এই কারণে একটু ঘুরিয়ে আমার মূল কিওয়ার্ড ঠিক রেখে, যেমন এখানে পুরো মেইন হেডিংটা হচ্ছে যে ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, কিন্তু এখানে উইন্ডোজটা বাদ দিয়ে শুধু ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার। তো এভাবে একটু ঘুরিয়ে দিব মেইন কিওয়ার্ডটি ঠিক রেখে আমি, এবং H2 ট্যাগ হিসেবে সে দিয়েছে। তো এভাবে আপনি আপনার কন্টেন্টকে এভাবে আপনি H2 ট্যাগ বা H3 ট্যাগ হিসেবে অপটিমাইজ করতে পারেন। আর সেকেন্ড থিং হচ্ছে কিওয়ার্ড উইথ অ্যাঙ্কর টেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। অ্যাঙ্কর টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অ্যাঙ্কর টেক্সট কি, অর্থাৎ কোনো লিঙ্কেবল, এই যে একটি অ্যাঙ্কর টেক্সট, এখানে ক্লিক করলে অন্য পেজে বা অন্য সাইটে আমাকে নিয়ে যাবে। এটি একটি লিঙ্ক দেখুন, এখানেও এটি একটি অ্যাঙ্কর টেক্সট, এবং এটি একটি হ্যান্ড সিম্বল আকার ধারণ করেছে, এবং এটি ক্লিক করলে আমাকে অন্য পেজে বা সাইটে নিয়ে যাবে। এটি অ্যাঙ্কর টেক্সট, এটি আমরা অনেকেই জানি। এখন প্রশ্ন হলো যে এই অ্যাঙ্কর টেক্সটটিকে কীভাবে ব্যবহার করব। অর্থাৎ আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, যে টার্গেটেড কিওয়ার্ড আমার থাকবে, সেই কিওয়ার্ডগুলো যেন আমার সাইটের বিভিন্ন জায়গায় আমি অ্যাঙ্কর টেক্সট হিসাবে যদি সেট করতে পারি, এবং শুধু আমার সাইটে না, সাইটের বাইরেও অন্যান্য সাইটেও ব্যাকলিঙ্ক তৈরির ক্ষেত্রে আমি যত বেশি অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমার কিওয়ার্ডকে ব্যবহার করতে পারবো, তত বেশি আমার এসইওর জন্য, আমার র্যাঙ্কের জন্য অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা রাখবে। লক্ষ্য করুন, আমি এই আর্টিকেলটি দেখাচ্ছি। এই আর্টিকেলের
শেষ দিকে সে কি করেছে, এখানে সে তার কিওয়ার্ডকে লিগেলি সে কিন্তু অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেছে। এখানে মূলত মনে রাখতে হবে যে আমি যে অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড কি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করবো সেটির জন্য লিগেল হয়, স্প্যাম না হয়। তাহলে লিগেল কোনটি স্প্যাম কোনটি সেটি আমাদের বুঝতে হবে। এখানে দেখুন তার মেইন টপিকস হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোডের উপরে তার টপিক। সো সে সে যা করেছে যে এখানে সে ডাউনলোড লিঙ্ক দিতেই পারে, কিন্তু সে এমনও দিতে পারতো যে ফর ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ক্লিক হেয়ার থেকে সে অ্যাঙ্কর টেক্সট করতে পারতো, কিন্তু সেটি করলে এসইওর জন্য গুরুত্বপূর্ণ হতো না। কিন্তু সে কী করেছে, তার যে কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডকে সে অ্যাঙ্কর টেক্সটে লিঙ্ক দিয়েছে, অ্যাঙ্কর টেক্সট করেছে। ফলে এই যে বিষয়টি কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট করা, এটি গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, আপনারা যদি একদম শেষে আর্টিকেলের শেষে লক্ষ্য করুন, তার আর্টিকেল কিন্তু শেষ এখানে শেষ, কিন্তু তারপরে সে কি করেছে, ইউ ক্যান অলসো ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। লক্ষ্য করুন এটি কিন্তু তার মূল আর্টিকেল হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, কিন্তু সে কি করেছে কৌশলে সে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ এটি মোবাইলের জন্য ফর মোবাইলের জন্য একটি ফেসবুকের অ্যাপ্লিকেশন, তো এইটি সে কৌশলে কিন্তু এই লিঙ্কটিও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তার মেইন টার্গেট কিন্তু এই সেই কিওয়ার্ডকে সে এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করা। লক্ষ্য করুন এখানে কিন্তু সে কিওয়ার্ডকে দিয়েছে, এবং এটি কিন্তু স্প্যাম না, এটি কিন্তু সে বৈধভাবেই করেছে, কারণ এই বিষয়টি রিলেটেড। এটি যেহেতু ফেসবুক মেসেঞ্জার, অতএব সে এটি দিতে পারে, রিলেটেড কোনো বিষয়কে এরকম দেওয়া যেতে পারে। সো এটি বৈধ, এবং সে এটি দিয়েছে, এবং এটি কিন্তু এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এর মানে হলো যে সে তার কিওয়ার্ডকে সে এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেছে, এখানেও সে কৌশলে দিয়েছে, এবং আরও কোনোভাবে যদি তার দেওয়ার সুযোগ থাকে সেটি দিতে পারলে আরও বেটার। এবং আমি আরেকটি সাইট আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সাইটটি ইনস্ট্যান্টশিপ, একটু হাই র্যাঙ্কের সাইট। লেটেস্ট হাই কোয়ালিটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। বুঝতেই পারছেন এখানে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে তার মেইন কিওয়ার্ড। তাহলে সে এই ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এই কিওয়ার্ডটিকে যেন অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করতে পারে বিভিন্নভাবে, কিন্তু সেটি সে করেছেও। দেখুন এখানে সে কয়েক লাইন প্যারা লেখার পরে ইউ মে ইন্টারেস্ট ইন দ্য ফলোইং রিলেটেড আর্টিকেল। দেখুন 45 এক্সেলেন্ট ফ্রেশ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অ্যারাউন্ড 140 ব্রিলিয়ান্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অ্যারাউন্ড। এবং এই প্রতিটা এই লিঙ্কের মধ্যে তার যে কিওয়ার্ড কিন্তু আছে, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এবং সেটা এই লিঙ্কটি সে কীভাবে দিতে পেরেছে এই কারণেই যে সে এই ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের উপর তার এই প্রিভিয়াস আরও আর্টিকেল ছিল বলেই। এর মানে হলো যে আপনি যে টপিকস নিয়ে লিখবেন সেটি যদি আপনি রেগুলার লেখেন, অর্থাৎ প্রিভিয়াস আরও আর্টিকেলের আর্কাইভ আপনার কাছে থাকে, তাহলে আপনার পক্ষে তখনই সম্ভব হবে এই ধরনের সেই প্রিভিয়াস আর্টিকেলের লিঙ্ক ধরিয়ে দেওয়া, এবং সেখানে আপনি অনায়াসে আপনার কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে বৈধভাবে আপনি ইউজ করতে পারছেন। দিস ইজ দ্য ভেরি ইফেক্টিভ ওয়ে ফর এসইও। আমি আরেকটি সাইট আপনাদের দেখাচ্ছি, ফার্স্ট ওয়েব ডিজাইনার। লক্ষ্য করুন এই সাইটে সে 40+ ফ্রেশ 3D টেক্সট ইফেক্ট ফটোশপ টিউটোরিয়ালস এই আর্টিকেলটি দিয়েছে। এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে 3D টেক্সট ইফেক্ট, এবং বিউটিফুল ফ্রেশ এগুলো তার সাব কিওয়ার্ড। ফটোশপ টিউটোরিয়াল এটি আরেকটি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড 3D টেক্সট ইফেক্ট। তাহলে দেখুন এখানে সে কি করেছে, এই পোস্টটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু তার আর্টিকেলটি ঠিক এটির মতো নয়, অর্থাৎ সে যেমন ডিটেলস আর্টিকেল, এখানে কোনো সাব হেডিং নেই, অ্যাজ ইউজুয়াল আর্টিকেলের মতোই সে করেছে। কিন্তু এখানে যেহেতু তার হচ্ছে যে 3D টেক্সট ইফেক্টের উপরে 40টি টিউটোরিয়াল শো করানো বা টিউটোরিয়াল সাইটের লিঙ্ক দেখানো, অতএব সে প্রথমে 5-6 লাইন লিখে সে একটি ইমেজ দিয়েছে। দেন দেখুন এখানে 1 নম্বর 3D টেক্সচার টেক্সট ইফেক্ট, 2 নম্বর ফ্লোরাল 3D টেক্সট ইফেক্ট, এবং 40টি লিঙ্কে এসে প্রতিটা সাব হেডিংয়ে যেটা সে করেছে, যে প্রথম কাজ যেটি করেছে সেটি হচ্ছে এটিকে H2 ট্যাগ হিসেবে হাইলাইট করেছে। প্রথম কাজ হচ্ছে সে H2 ট্যাগ করেছে, অর্থাৎ তার প্রতিটা মোটামুটি আমরা যদি 40টি লিঙ্কে ফলো করি,
প্রতিটাতেই প্রায় 3D টেক্সট ইফেক্ট আছে। দেখুন এখানে 1 নম্বরে 3D টেক্সট ইফেক্ট, ফটোশপ, মানে যেই টার্গেটেড কিওয়ার্ড সবগুলোই তার আছে 3D টেক্সট ইফেক্ট। মোটামুটি 40টা সাইট, 40টা লিঙ্কে প্রতিটাতেই তার টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে। তো কিওয়ার্ডকে আমরা পূর্বেই বলেছি যে কিওয়ার্ডকে H2 ট্যাগ হিসেবে হাইলাইট করা, কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে হাইলাইট করা। তো এই বিষয়টি সে দেখুন কিভাবে করেছে। প্রথম হচ্ছে যে সে এটিকে H2 ট্যাগ, এটি কিন্তু H2 ট্যাগ করেছে। অ্যান্ড সেকেন্ড থিং, এটি সে অ্যাঙ্কর টেক্সট দিয়েছে, লিঙ্ক দিয়েছে, অর্থাৎ এটা টিউটোরিয়াল যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি সে দিয়েছে। এটি কিন্তু সে নাও করতে পারতো, সে হয়তো ইমেজের মধ্যে লিঙ্ক দিতে পারতো, অথবা সে এখানে কোনো ডাউনলোড লিঙ্ক দিতে পারতো, কিন্তু সে সরাসরি তার সাবহেডিংকে টিউটোরিয়াল লিঙ্কটি দিয়েছে। অর্থাৎ সে অ্যাঙ্কর টেক্সট করেছে, অর্থাৎ কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট করেছে, প্রতিটি সাবহেডিংকে সে অ্যাঙ্কর টেক্সট করেছে। অর্থাৎ এই কিওয়ার্ডকে যে অ্যাঙ্কর টেক্সট করা, সেটি সে এখানে প্রতিটাতেই সে এটি ইফেক্টিভলি করেছে। এবং এটি কিন্তু স্প্যাম না, এটি বৈধভাবে করা যায়। আমি আগেও বলেছি যেটি সে কিওয়ার্ড ডেন্সিটির যে 4.5%-এর মধ্যে পড়ে না, যেহেতু এটিতে সে 40 তাকে দিতেই হবে, 40টি লিঙ্ক তাকে দিতেই হবে এবং 40টি সাবহেডিং তাকে দিতে হবে। এখানে সে আনলিমিটেড কিওয়ার্ডকে সে আনলিমিটেড ইউজ করতে পারে। এই ধরনের কোনো কন্টেন্ট যখন আপনারা তৈরি করবেন, তো সেখানে কিওয়ার্ড বারবার আসতেই পারে, সেখানে কোনো ডেন্সিটির যে রুল সেটি অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যান্ড থার্ড হচ্ছে কিওয়ার্ড উইথ ইমেজ অল্টার ট্যাগ, অর্থাৎ আমি যে ইমেজ ব্যবহার করব সেই ইমেজের মধ্যে আমার কিওয়ার্ডকে আমি ব্যবহার করব। লাইক এখানে 3D টেক্সট ইফেক্ট, এটি যদি আমার মেইন কিওয়ার্ড হয়, তাহলে এখানে এই ইমেজ যে ইউজ করব সেখানে আমি 3D টেক্সট, ফটোশপ, টিউটোরিয়াল, অর্থাৎ আমার টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, অথবা টেক্সট ইফেক্ট, এটি আমি অল্টারনেট টেক্সট হিসেবে ব্যবহার করব। অতএব এই 3টা পয়েন্টকে মাথায় রেখে, 3টা ফ্যাক্টরকে মাথায় রেখে যদি আমরা আমাদের আর্টিকেল বা কন্টেন্টকে আমরা তৈরি করি, তাহলে আশা করা যায় আমাদের সেটি ফুললি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে এবং এটি সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য এফেক্টিভ হবে। আমরা পরবর্তী লেসনে প্র্যাকটিক্যালি কীভাবে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয় এটি একটি প্রজেক্ট আমরা দেখব।